আজকে আমরা দেখতে চলেছি অসাধারণ একটি চাইনিজ স্নাইপার মুভি, যেখানে একজন অনাথ বাচ্চা হয়ে ওঠে এক ভয়ানক স্নাইপার। তার কাজ ছিল সিলভার সোসাইটি নামের একটি অর্গানাইজেশনকে ধ্বংস করা, যারা বাচ্চাদের বিভিন্ন অর্গান বা ব্লাড বিদেশে পাচার করত। কিন্তু মুভি টুইস্ট এখানেই শুরু হয়, যখন তার নিজের বাবাই হয়ে ওঠে তার সব থেকে বড় শত্রু। ওই স্নাইপারের বাবাই ছিল এই চক্রটির একজন মূল হোতা। তাই শুরু হয়ে যায় বাবা ছেলের অসাধারণ স্নাইপিং যুদ্ধ। আর চাইনিজ স্নাইপার সিনেমাগুলো যে কেমন হয় তা নিশ্চয় তোমাদেরকে বোঝাতে হবে না। তাই চলো ভিডিওতে একটি লাইক করে এবং একটি কমেন্ট করে ভিডিও শুরু করি। 2021 সালে মুক্তিপ্রাপ্ত দ্য স্নাইপার মুভির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা সাউথ এশিয়ার একটি পর্বতে ঘেরা জঙ্গলকে দেখতে পাই। আর এখানে একটি সিক্রেট মিশনে এসেছে একজন চাইনিজ স্নাইপার এবং তার টিম। জিং নামের এই দক্ষ স্নাইপার তার জীবনে অনেকগুলো মিশন পরিচালনা করেছে। তার প্রতিটিতে সে তার সুনিপং স্নাইপিং স্কিল ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। তো তারা রিসেন্টলি জানতে পেরেছে সিলভার সোসাইটি নামের একটি ইলিগাল সংস্থা সম্পর্কে। সাধারণ জনগণের জানা মতে সংস্থাটি অনাথ বাচ্চাদের সেবা বিষয়ে কাজ করত, কিন্তু বাস্তবে ওই সংস্থার লোকজনেরা ওই সব অনাথ বাচ্চাদের দিয়ে নানান ধরনের কাজ করত। মূলত হাটপতি স্থাপন এবং রক্ত বিদেশের বাজারে বিক্রি করার জন্য বাচ্চাদেরকে ব্যবহার করা হতো। কোম্পানির মূল হোতা ছিল শান্তা নামের একজন লোক। তাকে হত্যা করার উদ্দেশ্যে মূলত জিং এবং তার পুরো টিম উঠ পেতে বসে আছে। ওই জঙ্গলের মধ্যে থাকা একটি বিল্ডিং কে তারা টার্গেট করে। সেই বিল্ডিংটিতে অনেক অনাথ বাচ্চাদেরকে রাখা হয়েছিল, আর তাদেরকে দেখাশোনা করছিল কিছু রাইফেলধারী লোক। বাচ্চাদের মধ্যে থাকা একজন বাচ্চা একটি কাঁচের বোতল হাতে তুলে নিয়ে দূরের জিনকে দেখতে শুরু করে। সে গ্লাসের বোতলটির মাধ্যমে জিংকে দেখতে পায়। জিং বিল্ডিংটি থেকে কয়েক মাইল দূরে একটা সেফ জায়গায় বসেছিল। তারপরেও বাচ্চাটির নজর তার উপর থেকে এড়িয়ে যায়নি। জিং সিদ্ধান্ত নেয় সেই বাচ্চাটিকে সে উদ্ধার করবে, কিন্তু টিমমেটরা জানায় আমাদের মেন টার্গেট হয়েছে শান্তা এবং তার টিমকে খতম করা। বাচ্চাটিকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নেওয়া নয়। ঠিক তখনই একটি লোক এসে বাচ্চাটিকে জোরপূর্বক ভাবে একটি ঘরের মধ্যে নিয়ে যেতে শুরু করে, কেননা কিছুক্ষণের মধ্যে বাচ্চাটিকে অপারেশন শুরু করবে। জিং মনে মনে ভাবে বিল্ডিং এ থাকা ওই বাচ্চাটিকে কিভাবে উদ্ধার করা যায়। এই বিষয়টি নিয়ে সে গভীরভাবে পরিকল্পনা করছিল। তখনই সেখানে শান্তা এবং তার দলবল উপস্থিত হয়। টিমমেটরা ভাবতে থাকে কোনোভাবেই যেন তাদের মিশনটা না ফেল হয়ে যায়। শান্তা যখন গাড়ি থেকে বের হচ্ছিল তখনই সে পুরোপুরি জিং এর স্নাইপারের টার্গেটে ছিল। ইচ্ছে করলে জিং শান্তাকে খতম করতে পারত, কিন্তু জিং তার স্নাইপারের নিশানা বদল করে। সে শান্তাকে মারার পরিবর্তে অপারেশনে থাকা ডক্টরের হাতে নিশানা করে গুলি করে দেয়। গুলি করার সাথে সাথে বিল্ডিং এ থাকা গার্ডদের সাথে জিনের সেনা সদস্যদের সাথে তুমুল যুদ্ধ বেজে যায়। পরিস্থিতি বুঝতে পেরে কোন রকমে শান্তা গাড়িতে ওঠার চেষ্টা করে। তখনই সোলজারদের মধ্যে কেউ একজন তার গায়ে গুলি করে দেয়। গুলিটি এসে সোজা শান্তার গায়ে লাগে। এ যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। ভয়ানক সেই লড়াইয়ে বিল্ডিং এ থাকা অনেক বাচ্চারা মারা যায়, কারণ শান্তার লোকেরা সোলজারদেরকে টার্গেট না করে এলোপাতারি ভাবে গুলি করতে থাকে। জিং এর টিমের কিছু বাচ্চাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। তারা এই সব কিছুর জন্য একমাত্র জিংকে দোষারোপ করতে থাকে। ক্যাপ্টেন ওয়াং তাকে বলে, তোমার একটা ভুল ডিসিশনের জন্য আজ শান্তা আমাদের হাত থেকে পালাতে পারলো। হয়তো আরো অনেক বাচ্চার জীবন তার হাতে নষ্ট হতে চলেছে। কিন্তু জিয়াং এর এসব কথায় কিছুই মনে করছিল না। সে উদ্ধার করা একটি বাচ্চাকে তার সাথে নিয়ে যায়। এরপর 10টি বছর কেটে যায়। জিংতাই নামে একজন সোলজারকে আমরা দেখতে পাই। এই জিংতাই আর কেউ নয়, বরং 10 বছর আগে জিং এর উদ্ধার করা সেই বাচ্চাটি। তাকে সৈনিকদের সমস্ত প্রশিক্ষণ জিং নিজেই দিয়েছে, আর এখন সে একজন পরিপূর্ণ ফাইটার। নিজের ফাইটিং স্কিল দিয়ে সে তার সিনিয়রদেরকে মুক্ত করতে সক্ষম হয়। কিন্তু জিংতাই বারবার পিছিয়ে পড়ে জাওমির কাছে, কারণ জাওমির ফাইটিং স্কিল জিংতাই এবং তার থেকে অনেক ভালো ছিল। সিলভার সোসাইটি থেকে জিং এই দুইটি বাচ্চাটিকে উদ্ধার করে তার কাছে রেখেছিল দুইজনকেই। সে তার সর্বোচ্চ দিয়ে প্রশিক্ষণ দিয়েছে, যাতে তারা
সিলভার সোসাইটিকে ধ্বংস করতে পারে। আর সেই সময় এখন এসে গিয়েছে। জিংতাইকে দায়িত্ব দেয় শান্তা এবং তার কোম্পানিকে ধ্বংস করার জন্য। এটা দেখে জাউমি বেশ অবাক হয়ে যায়, কারণ যোগ্যতা অনুযায়ী মিশনটি তার দায়িত্বে আসার কথা ছিল, কারণ সে জিনতাইয়ের থেকে বেটার স্নাইপার। এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই। জাউমি সরাসরি জিনতাইকে জিজ্ঞাসা করে যে কেন মিশনটি তার দায়িত্বে দেওয়া হয়নি, তবে তার কথার কোনো উত্তর জিং দিতে পারে না, কারণ সে তাকে ব্রেকআপ ফোর্সের জন্য সিলেক্ট করে রেখেছিল। এর পরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই জিংতাই তার স্নাইপার নিয়ে শত্রুদেরকে টার্গেট করে পজিশন নিয়ে বসে আছে। পুরো শত্রু টিম জিংতাইয়ের নিশানায় রয়েছে। কন্ট্রোল রুমে বসে তার একটি টিভি ভিডিওতে দেখছিল রিং এবং ক্যাপ্টেন ওয়াং। ক্যাপ্টেন তাকে বলে এর আগে আমরা 7 বার অলরেডি মিশনে ব্যর্থ হয়েছি, তাই এবার যেভাবে হোক আমাদেরকে মিশনটি সফল করতে হবে। তবে আমাদের ধারণা আমাদের টিমের মধ্যে কেউ শান্তার হয়ে কাজ করে, নয়তো তারা আগে থেকে মিশনের খবর সে কিভাবে পায়। ক্যাপ্টেন ওয়াং এই কথা বলতে না বলতে শান্তার একজন লোক জিনতাইয়ের পুরো টিমের উপরে হামলা করে। এসব কিছুই কন্ট্রোল রুমে বসে দেখছিল সবাই। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে জিনতাইকে মিশন ছেড়ে তার টিম নিয়ে ফেরত আসতে বলে। জিনতাই এবার বুঝতে পারে যে ক্যাপ্টেন ওয়াং এর ধারণাই ঠিক, নিশ্চয় টিমের মধ্যে কোনো ইনফরমার আছে যে শান্তার হয়ে কাজ করে। তখন কন্ট্রোল রুমের মনিটর ক্যামেরা জ্যাম করে দেয় শান্তার লোকেরা। এতে সোলজারদের সাথে কারো কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। এই যোগাযোগ বিচ্ছিন্ন করা কাজটি করছিল কন্ট্রোল রুমে বসে থাকা একজন সোলজার। এরপর ক্যামেরা কিছুটা স্বাভাবিক হলে জিনতাই তাদেরকে জানায় শান্তাকে না মেরে সে কোনোভাবে এখান থেকে ফিরবে না। জিনতাই আর কোনো উপায় না পেয়ে জাউমি লিডারশিপে থাকা অন্য একটি ফোর্সকে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ক্যাপ্টেন ওয়াং তাকে বাধা দেয়, কেননা শত্রুরা কন্ট্রোল রুমের সমস্ত আপডেট পেয়ে যাচ্ছে। তাই আগে তাদেরকে এই ইনফরমারকে ধরতে হবে, নয়তো সব মিশন এক এক করে ফেল হতে থাকবে। এটা নিয়ে ক্যাপ্টেন ওয়াং এবং জিং এর মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়ে যায়। তখন কন্ট্রোল রুমে মনিটর সিস্টেম কিছুটা স্বাভাবিক হয়ে আসে। জিংতাই ততক্ষণে একাই শত্রুদেরকে কুপুকাত করে ফেলেছে। তবে দুঃখের বিষয় হলো শান্তা এখানে নেই। সে হয়তো আগে থেকে নিজের সেফটি নিয়ে রেখেছে। ওয়াং তাকে বলে যেভাবে হোক ওখান থেকে কিছুটা এভিডেন্স জোগাড় করো। চারদিকে খুঁজে খুঁজে অবশেষে জিনতাই একটা ল্যাপটপ খুঁজে পায়, যেখানে শান্তার সমস্ত বেআইনি কাজকর্ম যেমন ড্রাগস পাচার, মানব পাচার সবকিছু ডিটেলস ছিল। আর একটু ঘাটাঘাটি করতে গিয়ে তারা দেখতে পায় জিং এর ছবি সহ বেশ কিছু তথ্য সেখানে রয়েছে। এটা দেখার পর কন্ট্রোল রুমের সবার সন্দেহ জাগে যে জিং ই শান্তার ইনফরমার না তো। এই ব্যাপারে জিং নিজেও কিছুটা শকড হয়ে যায়। জিংকে সঠিক প্রমাণ করতে কিছু বলার আগে ক্যাপ্টেন ওয়াং জাউমিকে নির্দেশ দেয় তার কাছ থেকে অর্থ শর্ত পুরোপুরি নিয়ে নেওয়ার জন্য। জিং জানায় আমার 30 বছরের স্নাইপার কেরিয়ার এই দীর্ঘ সময়ের শেষে কিনা আমাকে আজকে সন্দেহভুক্ত লোকেদের তালিকায় নাম উঠানো হলো। যাই হোক জাউমি তার কাছ থেকে গানগুলো কেড়ে নেয়। অন্যদিকে কন্ট্রোল রুমে একজন সোলজার জিং এর উপরে হামলা চালায়, যেটা কোন রকমে জাউমি প্রতিহত করে। এবার কন্ট্রোল রুমে তুলপাড় শুরু হয়ে যায়। অনেকেই শান্তার ইনফরমার হয়ে এতদিন আর্মি হয়ে কাজ করেছিল। সেখানে ভয়ানক এক গান ফাইটিং শুরু হয়ে যায়। কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। প্রচন্ড এই গোলাগুলির শব্দ কন্ট্রোল রুম থেকে জিনতাইও শুনতে পায়। সে যত দ্রুত সম্ভব সোলজারদেরকে রেস্কিউ করার জন্য ছুটে আসে। তখন জিং এবং জাউমি লড়াই করে চলেছিল। জিংতাই এসে একের পর এক সোলজারদের লাশ খুঁজে পাচ্ছিল। এক পর্যায়ে সে ক্যাপ্টেন ওয়াং এর কাছে আসে। ক্যাপ্টেন ওয়াং তখনও জীবিত ছিল। সে জিনতাইকে জানায় জিং ও জাউমি হলো শান্তার ইনফরমার। এতদিন সমস্ত মিশন ব্যর্থ হওয়ার পিছনে হাত ছিল তাদের। তারা দুইজন মিলে সমস্ত সোলজারদেরকে হত্যা করেছে। ক্যাপ্টেনের কথা শুনে জিংতাই পুরোপুরি শকড হয়ে যায়। সে কিছু করার আগে জিংতাই মাথায় বন্দুক ধরে। জিংতাই আর তাকে বিশ্বাস করে না। এরপর দুইজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ে কেউ কাউকে ছেড়ে দেওয়া পাত্র নয়। আর এই লড়াইয়ে যুক্ত হয়ে যায় জাউমিও। তাই বাধ্য হয়ে জিংতাই গুলি ছড়ে জাউমিকে লক্ষ্য করে, কিন্তু জিং এসে তার সামনে দাঁড়ায়। এতে জাউমি প্রাণে বেঁচে যায়। গুলিটি গিয়ে জিয়াং এর বড়িতে লাগে। ততক্ষণে শান্তাও সেখানে চলে আসে। সে একটি মিসাইল দিয়ে উড়িয়ে দেয় পুরো আর্মি ক্যাম্প। এরপর 8 বছর কেটে যায়। তারপর আমরা নতুন এক জিনতাইকে দেখতে পাই। এখন সব
সবকিছু হারিয়ে সে একজন ড্রাগ এডিক্টেড, এমনকি পাগলার বেশে সে এখন রাস্তাঘাটে ড্রিঙ্কস করে বেড়ায়। এমনই একদিন রাস্তায় সে দাঁড়িয়েছিল, তখনই তার দিকে ফ্রেডি নামের একজন বাচ্চা ছুটে আসতে থাকে। ফ্রেডির পিছনে কিছু লোক তাড়া করছিল, কারণ সে ওই লোকগুলোর টাকা চুরি করেছে। ফ্রেডি জিনতাইকে বাবা বলে ডাক দেয়। এতে অনেকগুলো লোক ফ্রেডিকে ছেড়ে জিনতাইকে মারতে শুরু করে। টর্চার করার পর লোকগুলো তার কাছ থেকে কিছু টাকা নিয়ে চলে যায়। জিনতাই এবার বাচ্চাটিকে নিয়ে তার মায়ের কাছে আসে। তার মায়ের নাম ছিল মিয়া, সে একটা এসকর্ট সার্ভিসে কাজ করত। জিনতাই তাকে বলে ফ্রেডির জন্য যে টাকা গিয়েছে সে যেন তাকে ফেরত দেয়, কিন্তু জিনতাইকে দেওয়ার মতো কোনো টাকা মিয়ার কাছে ছিল না। এ কথা শুনে জিনতাই ফ্রেডিকে তুলে নিয়ে যায় আর মিয়াকে বলে যায় যে টাকা জোগাড় হলে সে যেন ফ্রেডিকে নিয়ে আসে। জিনতাইয়ের বাড়িতে এসে ফ্রেডি এটা দেখে মনে করে এটা কোনো বাড়ি নয়, মনে হচ্ছে এটা কোনো আস্তাবল। পরের দিন জিনতাই তাকে ভাঙাচুরার কাজে নিয়ে যায়। বিভিন্ন সারাইয়ের কাজও শিখতে শুরু করে ফ্রেডি। এমনকি এসব কিছুর মধ্যে জিনতাই তার লেখাপড়ার দিকেও খেয়াল রাখছিল। কিছুদিন পর মিয়া তার ছেলেকে দেখতে আসে। ফ্রেডিকে পড়াশোনা করতে দেখে সে খুব খুশি হয়। সে জিনতাইকে বলে আমি এই কাজ করি এক প্রকার বাধ্য হয়ে, কারণ সংসার চালানোর মতো টাকা পয়সা আমার কাছে নেই। মিয়ার মুখে কিছু একটা হয়েছে দেখে ফ্রেডি ভেবে নেয় হয়তোবা তার মায়ের সাথে কোনো কাস্টমার খারাপ আচরণ করেছে, তাই জিনতাইয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে এসে সে তার মাকে দিয়ে বলে আপাতত মা তুমি কিছুদিন কাজ বন্ধ রাখো, সুস্থ হলে আবারও কাজে যেও। রাতে মিয়া এবং জিনতাই যখন ডিনারে বসেছিল তখন ফ্রেডি ঘরে খোঁজাখুঁজি করতে করতে একটি লুকানো বক্স খুঁজে পায়। সে দেখতে পায় এখানে নানান ধরনের অর্থ সাজানো আছে, এর সাথে এখানে একটা স্নাইপারও রয়েছে। ঠিক তখনই সেখানে জিনতাই চলে আসে। ফ্রেডি তাকে জিজ্ঞাসা করে তুমি কি পুলিশ নাকি অন্য কিছু। জিনতাই তার কোনো কথার উত্তর না দিয়ে ফ্রেডিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা একটি সুসজ্জিত বিল্ডিং কে দেখতে পাই, যেখানে একজন বয়স্ক লোক বসে খাবার খাচ্ছিল। আসলে এই বয়স্ক লোকটি আর কেউ নয় বরং চাইনিজ স্নাইপার জিং। জাওমি সেখানে এসে তাকে জানায় একটা বাচ্চা ছেলের সন্ধান পাওয়া গিয়েছে যা আপনার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করে। এখন ঘটনা হলো আমরা তো 8 বছর আগে দেখেছিলাম জিং এর গায়ে গুলি লেগেছিল, তাহলে সে এখানে কিভাবে আসলো। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় সেই পুরো ঘটনাটা। জিয়াং এর গায়ে গুলি লাগার পর জাওমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। সে ডাক্তারকে এক রকমের ভয় দেখিয়ে চিকিৎসা করতে বাধ্য করে। ডাক্তার সেই যাত্রায় কোন রকম জিনের জীবন বাঁচিয়ে নেয়, কিন্তু সে জাওমিকে বলে তার জীবনে ঝুঁকি রয়েছে। 2-3 বছরের মধ্যে তার হার্ট রিসপেক্ট না করলে সে মারা যাবে। এমনিতেই তার ব্লাড গ্রুপ খুবই রিয়ার আর বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। তখনই সেখানে শান্তার দলবল নিয়ে হাজির হয়। সে জাওমিকে বলে এতদিন তোমার বস আমার সঙ্গে হয়ে কাজ করেছে। শান্তার কাছ থেকে এই কথা শুনে জাওমি এবার বিশ্বাস করতে শুরু করে জিংই হলো আসলে শান্তার আসল ইনফরমার, অর্থাৎ এর আগের কোনো ঘটনায় সে বিশ্বাস করেনি। সে মানতে পারেনি যে তার বাবার মতো লোকটাই আসল দোষী। এরপর সে জিং এর দিকে বন্দুক নিশানা করে। ফায়ার করা আগ মুহূর্তে তার মনে পড়ে যায় এই লোকটাই তাকে সিলভার সোসাইটি থেকে উদ্ধার করেছিল। সে তাকে বাবার মতো আদর দিয়ে বড় করেছে। তাই জাওমি থেমে যায়। জাওমি তাকে বলে 30 সেকেন্ডের মধ্যে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নাও। জাওমি মনে মনে সিদ্ধান্ত নেয় শান্তাকে সে হত্যা করবে। আক্রমণের সাথে সাথে শান্তার লোকেরা জাওমির পায়ে গুলি করে। আর তখনই সেখানে এন্ট্রি হয় লং নামের একজন যোদ্ধার, যার ফাইটিং স্কিল গুলো আসলে দেখার মতো। যখন জাওমি বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল তখনই লং এসে তাকে বাঁচিয়ে নেয়। আর জিংও এখন শান্তার সমস্ত বিজনেস টেক ওভার করে নিয়েছে। জাওমি আর লং এখন তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করে। এরপর আমরা আবারও বর্তমান সময় ফ্রেডি এবং জিনতাইকে দেখি। ফ্রেডি কোথা থেকে যেন জিনতাইয়ের জন্য খাবার পানি এবং টাকা নিয়ে এসেছে। জিনতাই ভাবে হয়তো বা সে আবারও খাবার পানি চুরি করেছে, তাই জিনতাই এসে ফ্রেডিকে তার বাড়ি থেকে বের করে দেয়। তারপর হঠাৎ করে সে খেয়াল করে ফ্রেডির হাতে রক্তর দাগ, অর্থাৎ রক্ত বিক্রি করে সে এসব এনেছে। এসব কথা মনে করে জিনতাই ফ্রেডিকে ফিরিয়ে নিতে বাহিরে আসে, কিন্তু ততক্ষণে লং এর একজন লোক বাচ্চাটিকে তুলে নিয়েছে। জিনতাই অনেক চেষ্টা করেও বাচ্চাটিকে বাঁচাতে পারে না। তারা ফ্রেডিকে নিয়ে চলে যায়। কোনো উপায় না পেয়ে জিং ব্লাড সেন্টারে চলে আসে। ডাক্তারের কাছে সে ফ্রেডির ব্লাড রিপোর্টার ডিটেল চায়। ডাক্তার প্রথমে জিনতাইয়ের কথায় কোনো গুরুত্ব দিচ্ছিল না। এরপর জিনতাই তাকে মারতে শুরু করলে তারপর সে ফ্রেডির ফাইলটা দিতে বাধ্য হয়। ফাইলটা পরে জিনতাই বুঝতে পারে বাচ্চাটির ব্লাড রেস্কিউ অর্গানাইজেশনে পাঠানো হয়েছে। পরের দিন তাই অর্গানাইজেশনের লোকদের পোশাক পরে ভিতরে প্রবেশ করে। সেখানে ঢুকে সে অবাক
অবাক হয়ে দেখতে পায় সেখানে সারি সারি লাশ পড়ে আছে। এরপর সে ফ্রেডিকে খুঁজতে থাকে, কিন্তু সে ফ্রেডিকে কোথাও খুঁজে পায় না। জিংতাইয়ের মনে আশা জেগে ওঠে, এখনো হয়তো ফ্রেডি বেঁচে আছে। ঠিক তখনই পিছন থেকে কেউ একজন তার ঘাড়ে ইনজেকশন পুশ করে দেয়। লোকটির চেহারা দেখে জিংতাই বুঝতে পারে ইনি হলো সেই ডক্টর যে ছোটবেলায় সিলভার সোসাইটিতে তার হার্টের অপারেশন করেছিল। এরপর তাকে প্রচন্ড মারধর করার পর তাকে প্রশ্ন করে ফ্রেডিকে সে কোথায় রেখেছে। তার কোনো কথার উত্তর দেয় না। ডাক্তার কিছু বলে ওঠার আগেই জাউমি তাকে স্নাইপার দিয়ে শট দিয়ে মেরে ফেলে। ডাক্তারের পর সে জিংতাইয়ের উপরে হামলা করতে শুরু করে, কিন্তু জিংতাই কোন রকমে সে রুম থেকে বেরিয়ে আসে। এবার লং তার দলবল নিয়ে হামলা করে জিংতাইয়ের উপর। জিংতাই কোনো ছাড় না দিয়ে তার নিজের ফাইটিং স্কিল ব্যবহার করে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু ডক্টর তাকে ইনজেকশন দেওয়ার কারণে তার শক্তি ক্রমশই কমে আসতে শুরু করে। সময়ের সাথে সাথে তার দেহ ক্লান্ত হতে শুরু করে। মারামারি এক পর্যায়ে জিংতাই বিল্ডিং থেকে ছিটকে পড়ে যায়। লং তার টিম যেহেতু উপরে ছিল তাই সে কোন রকমে সেখান থেকে ফিরে বাড়িতে চলে আসে। মিয়া তার সেবা করে তাকে কিছুটা সুস্থ করে তোলে, তবে সে তার সন্তান ফ্রেডিকে নিয়ে খুবই চিন্তিত ছিল। জিংতাই তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি যেভাবে হোক আমি ফ্রেডিকে ফিরিয়ে আনবো। 8 বছরের আগে জিংতাই আবারও ফিরে আসে সোলজার স্যুট পরে। সে বের হয়ে যায় ফ্রেডিকে বাঁচানোর মিশনে। রেস্কিউ অর্গানাইজেশনের বিল্ডিংটাকে টার্গেট করে। স্নাইপার দিয়ে পজিশন নিয়ে বসে পড়ে জিংতাই। সে তার টার্গেটে লংকে দেখতে পায়, সে তার হাতে শুট করে দেয়। এবার সে লংকে যে কোনো প্রকারে চেস করে বাচ্চাদেরকে যেখানে রাখা হয়েছে সে জায়গাটিতে নিয়ে যায়। জিংতাই ওই রুমে থাকা সমস্ত অপারেটিভ সিস্টেম গুলো নষ্ট করতে থাকে। সে লংকে সেখানেই শুট করে, আর সেখানে থাকা একজন অপারেটরকে রেস্কিউ অর্গানাইজেশন অ্যাকাউন্ট হ্যাক করতে বলে। কিন্তু হ্যাক হওয়ার সাথে সাথে জাউমি বিষয়টা বুঝতে পারে যে এটা কার কাজ হতে পারে সেটা আগে থেকেই সে জানতো। বাধ্য হয়ে জাউমি জিংতাইকে কল করে। সে জিংতাইকে টাকার লোভ দেখায়, কিন্তু জিংতাই বলে, আমি টাকার জন্য সব করি না, তবে আমি তোমাকে একটা অফার দিচ্ছি, তুমি যদি ফ্রেডিকে ফিরিয়ে দাও তাহলে আমি তোমাদের অর্গানাইজেশনে হ্যাক করা সমস্ত ইলিগাল কাজের তথ্য ফিরিয়ে দিব। যেহেতু জাউমির কাছে আর কোনো অপশন ছিল না তাই সে জিংতাইয়ের কথায় রাজি হয়ে যায়। সে বলে, দেখা করতে হলে তোমাকে সিটি বিল্ডিং এ আসতে হবে, আমি ফ্রেডিকে নিয়ে সেখানে আসব। ফ্রেডিকে তাদের কাছ থেকে নিতে জিংতাই নয় বরং তার মা মিয়া এসেছে। এটা দেখে জাউমি প্রচন্ড রেগে যায়। সে কিছু রাউন্ড গুলি ফায়ার করে। সে জিংতাইকে বলে, তুমি এখনই আমার সামনে আসবে, নয়তো আমি বাচ্চাকে এবং তার মাকে মেরে ফেলবো। কিন্তু জিংতাই তার কথায় রাজি হয় না। তাই রেগে গিয়ে জাউমি তার টিম মেম্বারকে বলে ফ্রেডি এবং মিয়াকে হত্যা করতে। এরপর পুরো টিম তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে, কিন্তু তাদেরকে স্পর্শ করার আগে জিংতাই হিডেন প্লেস দিয়ে আর স্নাইপারের নিখুঁত নিশানায় সমস্ত লোকগুলোকে এক এক করে মারতে থাকে। সুযোগ বুঝে ফ্রেডি এবং মিয়া পালাতে শুরু করে, কিন্তু তারা জাউমির হাতে ধরা পড়ে যায়। মিয়া ও ফ্রেডিকে ডাল বানিয়ে জিংতাইকে দমিয়ে রাখতে চাচ্ছিল। মিয়া এবং ফ্রেডি মাঝখানে থাকায় জিংতাই লক্ষ্য করে জাউমির দিকে শুট করতে পারছিল না। অবশেষে বুদ্ধি খাটিয়ে জিংতাই ফায়ার করে জাউমির বসে থাকা চেয়ারের পায়ের দিকে, কিন্তু তার আগে জাউমির স্নাইপার থেকে একটা বুলেট ছুড়ে দিয়েছে জিংতাইয়ের দিকে। জাউমি বিল্ডিং এর উঁচু থেকে নিচে পড়ে যায়, এতে সে মারাত্মক জখম হয়ে মারা যায়। অন্যদিকে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে বুলেট জিংতাইয়ের শরীরে ভেতরে প্রবেশ করতে পারেনি, এতে সে প্রাণে বেঁচে যায়। এতক্ষণে সেখানে জিং চলে আসে। সে মিয়াকে হত্যা করে ফ্রেডিকে নিয়ে চলে যায়। জিংতাই ফ্রেডিকে বাঁচানোর আগেই জিং সেখান থেকে কেটে পড়ে। সে এসে তাদেরকে আর হাতের নাগালে পায় না। ফ্রেডিকে নিয়ে জিং অপারেশন রুমে চলে যায়, কারণ জিং এর হার্ট প্রতিস্থাপনের জন্য ফ্রেডিকে প্রয়োজন, কারণ তার এবং ফ্রেডির ব্লাড গ্রুপ একই। তাই বেঁচে থাকতে হলে তাকে বাচ্চাটির হার্ট নিয়ে বেঁচে থাকতে হবে। অপারেশন শুরু হওয়ার আগে সেখানে জিংতাই চলে আসে। জিং দেখে তার ল্যাবের দেওয়ালে বুলেট এসে লাগছে, আর এটা অন্য কিছু নয়, দা গ্রেট স্নাইপার জিয়াং এর গানের বুলেট। সে রিমোট কন্ট্রোলের মাধ্যমে স্নাইপারের মাধ্যমে ফায়ার করছিল, যাতে জিংতাইয়ের টিম লোকেশন খুঁজে না পায়। সে 3 জন ভালো স্নাইপারকে পাঠায় জিংতাইকে হত্যা করার জন্য, আর বাকিদেরকে ল্যাবের ঘাট হিসাবে রেখে দেয়। কিন্তু জিংতাই একজন অভিজ্ঞতা স্নাইপার, কারণ তাকে তো জিংই নিজেই প্রস্তুতি করেছে। সে প্রত্যেকটি স্নাইপারকে সূক্ষ্মভাবে মারতে থাকে। তাকে হত্যা করার পর সে জিংকে মারার জন্য সরাসরি ল্যাবে চলে আসে। সেখানে একের পর এক জিং এর সৈন্যদেরকে কুপকাত করতে থাকে। এবার সে সরাসরি
জিয়াং এর সামনে নিজের বুলেট প্রুফ জ্যাকেট খুলে ফেলে আর ফ্রেডিকে বের থেকে ওঠাতে চায়। তখন পিছন থেকে জিনতাই তাকে শুট করে। গুলিটি এসে তার পিঠে লাগে, কিন্তু কোনোভাবে সে তাকে আটকায় না, কারণ জিনতাই জানে সে তাকে বাঁচিয়ে বাবার আদরে বড় করেছে, সে তাকে কোনোভাবে মারতে পারবে না। জিয়াং জিনতাইকে প্রশ্ন করে, বাচ্চাটিকে বাঁচাতে তুমি কেন এত মরিয়া হয়ে উঠেছো? উত্তরে জিনতাই বলে, ঠিক যে কারণে আপনি 18 বছর আগে আমাকে বাঁচিয়েছিলেন। এটা শুনে জিং ইমোশনাল হয়ে যায়। এরপর সে কোনো বাধা ছাড়াই জিনতাই ফ্রেডিকে নিয়ে বাড়ি চলে আসে। আর ওদিকে জিং এর চিকিৎসা না হওয়ার জন্য জিং এর যন্ত্রণা বেড়ে মারা যায়। গল্পের শেষে আমরা দেখতে পাই জিনতাই ফ্রেডিকে স্কুলে দিতে এসেছে আর সে তাকে পাপা বলে ডাক দেয়। আর এর মধ্য দিয়ে চমৎকার স্নাইপার মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, তোমরা যদি এরকম নতুন নতুন গল্প পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মুভিভার্স বিডির সাথে থাকেন। আল্লাহ হাফেজ।